আসসালামু আলাইকুম সবাইকে। আমরা জাস্ট 1 মিনিট ওয়েট করি, সবাই একটু আমাদের সাথে যুক্ত হোক আস্তে আস্তে লাইভে। তার আগে আসলে আমি তোমাদের একটু সবচেয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে ফিজিক্স নিয়ে। ফিজিক্সের আমরা আজকে হচ্ছে ফার্স্ট পেপারের যেই চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিসটা আছে সেটা করব। বাট ফার্স্ট অফ অল প্রশ্ন হইতেছে ফিজিক্স কিভাবে পড়া উচিত। একটা ফিজিক্স আমরা জানি আমাদের করে দিছে হচ্ছে 15 মার্ক, আগে ছিল হইতেছে 20 মার্ক। তো এই যে 15 মার্ক যেই পার্টটা বা 15 মার্কের যে ফিজিক্সের প্রশ্ন, এইখানে 15 আউট অফ 15ই পাওয়া সম্ভব। কিভাবে সম্ভব দেখো, 1 নম্বর যেই স্টেপগুলা বলছি, আমি একটু স্টেপগুলো তোমার বুঝাই। ফার্স্টে তোমাকে পড়তে হবে হইতেছে একটা অধ্যায়ের শুরুতেই একদম স্টার্টে তোমার পড়তে হবে হইতেছে কোশ্চেন ব্যাংক ফিজিক্সে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার পরে তুমি যেই টপিকগুলা পাবা, এই টপিকের বাইরে কোনো প্রশ্ন আসে না। তাহলে তুমি ফার্স্টে কোশ্চেন ব্যাংকটা পড়লে একটা চ্যাপ্টারে, তারপরে তুমি আমার লাইভ ক্লাসটা করে ফেললা। এরপরে অনুশীলনী বুঝে পড়া। এখন অনুশীলনী নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ভাই অনুশীলনী কত সলভ করব। ফার্স্ট অফ অল তোমার কাছে যদি উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংকটা থাকে, উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করো, এনাফ। কিংবা তোমার কাছে যদি রেটিনার কোশ্চেন ব্যাংক থাকে, অনুশীলনী কোশ্চেন ব্যাংক থাকে, তুমি সেটা সলভ করো, এনাফ। এখন সবই কি সলভ করতে হবে? মেইনলি হইতেছে ফার্স্ট অফ অল ইসাক প্লাস তপন, এইটা তো মাস্ট। এরপরে পারলে বেটার। অ্যান্ড সবই যে তোমার সব ইসাক তপনেরও যে সব তোমার সলভ করতে হবে এরকম কোনো কথা নাই। মেইন কথা হইতেছে, বিশেষ করে দেখবা ইসাক স্যার বা তপন স্যার, এখানে তো অনুশীলনীতে প্রচুর পরিমাণে ম্যাথও থাকে। তো সব ম্যাথ পার্টটা হইতেছে টোটালি আলাদা একটা পার্ট। আমরা ম্যাথ নিয়ে আলাদা কথা বলবো, সেকেন্ড পয়েন্টে ম্যাথ নিয়ে আলাদা কথা বলবো। মেইন কথা হচ্ছে যেই থিওরিটিক্যাল পার্টটা, আমরা অনুশীলনী কোন পার্টটা পড়বো? থিওরিটিক্যাল পার্ট। কি পার্ট? থিওরিটিক্যাল পার্ট, অর্থাৎ এক কথায় উত্তর। যে এই যে তোমার বহুপদী সমাপ্তি সূচক বা উদ্দীপক সংক্রান্ত কোন অনুশীলনী প্রশ্ন আমরা সলভ করব না। হ্যাঁ, বহুপদী সমাপ্তি সূচকটাও করতে পারো, এটা করলে তোমার মাথাটা খুলবে, কিন্তু উদ্দীপক যুক্ত কোনো অনুশীলনী প্রশ্ন আমরা সলভ করতে যাব না। এরপরে হইতেছে আমি ক্লাসে যেই দাগানো লাইনগুলো লাগাই দিব, বোর্ড লাইন, ওয়ার্ড মুখস্থ এবং আত্মস্থ করতে হবে। এই 2 নম্বর কথা দিয়ে কি বুঝাইছে? আত্মস্থ করা বলতে কি বুঝাইছে? যেই জিনিসটা সবসময় মনে রাখবা, যে তুমি এমন একটা জিনিস মুখস্থ করলা, কিন্তু তুমি এইটা তোমার মনের মধ্যে কি এই প্রশ্নটা করছো কিনা, যে এটা যদি আমার পরীক্ষায় আসে, এটা যদি আমার কিসে আসে, পরীক্ষায় আসে, তাহলে আমার এই মুখস্থ পড়াটা দিয়ে আমি পরীক্ষায় পারবো কিনা। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে তুমি আত্মস্থ করলা। যদি উত্তর হয় তোমার মন থেকে আসে যে না তুমি পারবা না, তাহলে তুমি আসলে সেটা কি করলা? মুখস্থ করলা। কামের কাম কিচ্ছু হইল না, মানে কি কাজের কাজ কিচ্ছু হইল না। লাস্টে হচ্ছে বই শেষে 1 নজর অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আর একবার একটু রিভিশন দিলে ভালো হয়। কোশ্চেন ব্যাংক অনুশীলনী সলভ না দেখে, হ্যাঁ এইখানে আমি সবসময় বলি আমার প্র্যাকটিসটা আলাদা, সলভ না দেখে করতে পারলে ভালো। আমি আগে হইতেছে সলভ করে নিতাম, সলভ দেখে আগে দাগায় নিতাম, যার যেটা ভালো হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারো যদি সলভ না দেখে করলে বেটার হয়, মাথায় ভালো ঢুকিস, তুমি সেটা করো। কারো যদি সলভ দেখে তারপরে প্রশ্ন মুখস্থ করলে বেটার হয়, সেটা করো। যেমন আমি আগে সলভ দেখে দাগায় ফেলতাম, তারপরে আমি প্রশ্ন করতাম। এবং অবশ্যই আমাদেরকে আমি কি বলছি, যে ধরো এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার প্রশ্ন, এবং 3 নাম্বার প্রশ্ন তোমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট, বা তোমার কাছে মনে হয়েছে একটু অ্যাটিপিক্যাল প্রশ্ন বা একটু কঠিন প্রশ্ন, তুমি এটাকে দাগায় ফেলো। রিভিশন দেওয়ার সময় এই দাগানোর অনুশীলনীগুলো তোমাকে বারবার সলভ করতে হবে। এরপরে ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। এখন ম্যাথ কি সবসময় তোমার সলভ করতে হবে? ম্যাথ সব কি প্রয়োজন? না। ফার্স্ট অফ অল প্রশ্ন হইতেছে ম্যাথ কোন ধার থেকে করবো, কোনগুলা করব। তোমার কাছে নিশ্চয়ই মেডিট্রিক্স আছে, অথবা তোমার কাছে নিশ্চয়ই কি আছে, ডাইজেস্ট আছে। তো এই যে ডাইজেস্ট বলো বা এই যে আমাদের মেডিট্রিক্স বলো, এই প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে ম্যাথগুলো আছে সেগুলি করলেই 100% এনাফ হবে। আমি লিখে দিতেছি 100% এনাফ হবে, ঠিক আছে? এখন অনুশীলনীর বেলায় আমরা অনেক কিছু ভুল করি, সেটা হচ্ছে অনেক হার্ড ম্যাথ করতে যাই না। যে সকল ম্যাথ হ্যান্ডকুলেশন সহজ, সূত্র প্রয়োগে সরাসরি করা যায়, সেগুলোই জরুরি। বিগত বছরে যে টাইপগুলো এসেছে সেগুলোর উদাহরণ এবং অনুশীলনীর ম্যাথ, যেগুলি আমি বারবার বলতেছি
ওই টাইপের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের পরে ওই টাইপের উদাহরণ এবং অনুশীলনীর ম্যাথের মধ্যে যেগুলি ক্যালকুলেশন সহজ সরাসরি সূত্র প্রয়োগ করে করা যায় এবং তোমার মেরিট্রিক্স বা ডাইজেস্টের শেষে যে ম্যাথগুলো আছে সেগুলি তুমি যদি কভার করতে পারো 100% এনাফ। ভালো কথা। এরপরে আসি, সেটা হচ্ছে যেই জিনিসটা মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে হচ্ছে, আমি দেখলাম এত সব অনুশীলনী অ্যানালাইসিস করার পরে 90% 20 সাল থেকে এই 25 সাল পর্যন্ত 90 থেকে 95% আসছে সরাসরি ইসাক স্যার তপন স্যার বইয়ে অনুশীলনী বা অনুশীলনীর প্রশ্নের টপিক, অনুশীলনীর প্রশ্ন যেই টপিক থেকে করা হয়েছে সেখান থেকে। এবং বিষয়টা হচ্ছে আমরা অ্যানালাইসিস করে যেই অ্যানালাইসিসের ফলে অ্যানালাইসিসে আমি এই শিটে যেই টপিকগুলো দেখে দিব সেই টপিক থেকেই প্রশ্ন হয়েছে, আর কিচ্ছু না। তার মানে তুমি জাস্ট যদি ইসাক স্যার তপন স্যার অনুশীলনী যেই টপিক থেকে আসছে আর আমার এই অ্যানালাইসিস সাজেশনটা ফিল আপ করতে পারো, তুমি অনায়াসে 15টার মধ্যে তুমি মিনিমাম 12টা থেকে 13টা প্রশ্ন কমন পাবা হুবহু। আর বাকি 2-1টা প্রশ্ন আসবে, সেটা হয়তোবা দাগানো লাইন থেকে, সেটা আসলে কোনো নির্দিষ্ট টপিকের মধ্যে পড়ে না, হয়তোবা ইসাক স্যারের বইয়ের থেকে গুরুত্বপূর্ণ লাইন থেকে, অথবা তোমাকে ছোটোখাটো কিছু জিনিস বুদ্ধি খাটায় করা লাগতে পারে, এমন কিছু প্রশ্ন হতে পারে। এটা তো স্বাভাবিক, 2-1টা প্রশ্ন হবে। তাহলে ওই 2টা প্রশ্ন যদি তোমার মোটামুটি পড়া থাকে ভালো মতন বই, তুমি 15তে 15 তুলে আসতে পারবা। 2 নম্বর কথা, ফিজিক্স প্রশ্ন সবচেয়ে সহজ, নাম্বার তোলাও সহজ। তাই সহজ অর্থাৎ কোশ্চেন ব্যাংক যে ইম্পর্টেন্ট টপিকগুলো সরাসরি মুখস্থ করে ফেলাইতে হবে। মানে ফিজিক্সের 15 মার্ক, এর মধ্যে 15 মার্কই তোমার তুলতে হবে, এটা হচ্ছে মুদ্রা কথা। এখন আসো আমরা অ্যানালাইসিসের মধ্যে ঢুকি। ফার্স্ট পেপার, আজকে আমরা ফার্স্ট পেপার অ্যানালাইসিস করব, কালকে ইনশাল্লাহ সেকেন্ড পেপার অ্যানালাইসিস করব। তো ফার্স্ট পেপার অ্যানালাইসিসের বেলায় আমরা ফার্স্টে দেখো চ্যাপ্টার 1 ভৌত জগৎ ও পরিমাপ। ফার্স্টে আমরা একটু টপিকগুলো অ্যানালাইসিস করি, ঠিক আছে? টপিক অ্যানালাইসিসের মধ্যে আমরা আসলে কি ফেললাম, তুমি যদি একটু খেয়াল করো এই প্রশ্নটার মধ্যে কিছু, এই অধ্যায়টার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে। পদার্থবিজ্ঞানের পরিসর, এই পরিসর থেকে 3টা প্রশ্ন আসছে। 3টা প্রশ্ন কি কি মাপে কি দ্বারা, অর্থাৎ কোন যন্ত্রপাতি দ্বারা কি মাপে। যেরকম একটা প্রশ্ন দিছে, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি। এবং আরেকটা আছে পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখা, বিভিন্ন শাখা। এই জিনিসটাও আমরা মোটামুটি করার চেষ্টা করি। তার 1 নাম্বার কথা হইতেছে কি মাপতেছি, আর পদার্থবিজ্ঞানের কিছু শাখা আছে। এবং এরপরে আসে পদার্থবিজ্ঞানের স্থান ভর সময়, এইটার যেই আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী কোনটা কি, কিভাবে কোনটা পরিবর্তন হয়, সেখান থেকে একটা প্রশ্ন আসছে। পদার্থবিজ্ঞান বিভিন্ন রাশির অর্থ, এই প্রশ্নটা বললাম এই টপিকটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং এই টপিকটা আসলে অনেকটা প্রবলেমেটিক টপিক। আমাদের ইউটিউবে আমি একটা ক্লাসও দিয়ে দিছি, তুমি দেখে আসতে পারো। কোনটা ধারণা, নীতি, তত্ত্ব, এগুলি আসলে সরাসরি সংজ্ঞা থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? যে একটা সংজ্ঞা দিয়ে বলবে এটাকে কি বলে, এটাকে তত্ত্ব না নীতি না ধারণা, ঠিক আছে? নিচের কোনটি তোমার ধরো তত্ত্বের ভিত্তি প্রদান করে, এরকম টাইপের প্রশ্ন। এই টপিকটা বললাম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। পদার্থবিজ্ঞান অন্যান্য জগৎ, দ্যাট মিনস এটা বলতে আসলে কি বোঝানো হয়েছে, যে এই যে বিভিন্ন ধরনের এক্স রে, এমআরআই, এটসেট্রা, আলট্রাসোনোগ্রাম, রেডিওথেরাপির প্রথমে একটা প্যারা আছে, এটা অতটা বেশি ইম্পর্টেন্ট না, একটু রিডিং দিলে হয়। বা সংক্ষেপে তোমাকে আমি যদি বলি, আমার দাগানো লাইন পড়লেই এনাফ। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একক সময়ের তালিকা, এখান থেকে 2টা প্রশ্ন আসছে এবং ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেখো একটা কথা আছে আলোকবর্ষ, যেটাকে আমরা বলি লাইট ইয়ার। তো এককটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, বিভিন্ন রাশির একক। আসলে একক পদার্থবিজ্ঞানের সব সময় একটা না একটা প্রশ্ন আসবেই প্রতি বছর একক থেকে, এবং সেইটা প্রত্যেকটা অধ্যায় মিলাই করা হয়। আচ্ছা, এসআই একক, মাত্রা এবং সম্পর্ক, এইটা তো ভেরি মাচ ইম্পর্টেন্ট। নিচের কোনটা এসআই একক, কোনটা মাত্রা দিয়ে বলবে যে একটা রাশির মাত্রা নির্ণয় করো, এবং সম্পর্কটা আসলে কি। আধুনিক বিজ্ঞানের ক্রমবিকাশের ধারা, এখান থেকে জাস্ট দাগানো লাইন পড়লেই তুমি হয়ে যাবে, ক্লাসের দাগানো লাইন পড়লে হবে। পরিমাপের ত্রুটি, এই প্রশ্নটা বর্তমানে একটা হট টপিক। এখান থেকে প্রশ্ন একটা আসলেও এটা আসলে হট টপিক। হট টপিকটা কি তোমাকে আমি একটু বুঝাই বলি। এই যে পরিমাপের ভুল ত্রুটি এটসেট্রা থেকে 2 টাইপের প্রশ্ন আসে। এক টাইপের প্রশ্ন আসবে যেরকম নিচের কোনটি যান্ত্রিক ত্রুটি বা ত্রুটি নয়, এইটা এক টাইপের প্রশ্ন। আর একটা প্রশ্ন হইতেছে
ম্যাথমেটিক্যাল প্রশ্ন, তোমাকে বলবে ত্রুটি নির্ণয়। যেরকম সে টু সে আমরা জানি যে আয়তন নির্ণয়, একটা ধরো আমার কাছে একটা বেলুন আকৃতির বা সিলিন্ডার আছে, তো সিলিন্ডারের আয়তন নির্ণয় হচ্ছে কি 4/3πr³ তো এক্ষেত্রে আর এর শতকরা ত্রুটির পার্সেন্ট যদি 2% হয়, আর এর কি আর নির্ণয়ের শতকরা ত্রুটি হচ্ছে 2% হয়, তাহলে এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা আয়তনের ত্রুটি কত, এই টাইপের প্রশ্নে বেশি হয়। মানে এর মধ্যেও ম্যাথের মধ্যে আবার কিছু সাব টাইপ আছে, বাট এই ত্রুটি নির্ণয়ের ম্যাথটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এই টপিকটা অনেকটা প্রবলেমেটিক টপিকের মধ্যে পড়ে যায়, কারণ স্টুডেন্ট এই জায়গায় অনেক ভুল করে। ঠিক আছে, প্রবলেমেটিক টপিক। তাহলে আমরা দুইটা প্রবলেমেটিক টপিক পাইলাম ভাই। একটা হইতেছে আমাদের এই যে ধারণা, নীতি, তত্ত্ব, পরিমাপের ভুল ত্রুটি। এইখানে আর একটা জিনিস আছে, আর একটা প্রবলেমেটিক টপিক আছে। ঠিক আছে, এইটা আমরা মোস্ট প্রবলেমেটিক টপিকের মধ্যে রাখছি, সেটা হচ্ছে বিজ্ঞানীদের নাম ও কাজের উদাহরণ। ইটস ভেরি 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 মাচ ইম্পর্ট্যান্ট। দ্যাট মিনস আমরা সংক্ষেপে যেটাকে বলি আবিষ্কার। আবিষ্কার এইটা আমরা ক্লাসে খুব ট্রিক্স দিয়ে মুখস্থ করাই দিই। ঠিক আছে, ট্রিক্স দিয়ে মুখস্থ করাই দিই, যে একদম তুমি যেন প্রশ্ন দেখার সাথে সাথেই বুঝতে পারো যে কোনটা আসলে কে দিছে। যেমন গ্রহগুলির গতিপথ উপবৃত্তাকার, তত্ত্বটির আবিষ্কারক কে? তত্ত্বটির আবিষ্কারক কে? তো এটা আসলে কেপলার, এটা তোমরা সবাই জানো। কিন্তু এই টাইপের প্রশ্ন যে বলবে যে এইটা আবিষ্কার কে বা এইটা কার তত্ত্ব। হ্যাঁ, যেরকম তোমাকে আমি যদি বলি যে প্রশ্নটা হচ্ছে এরকম যে গলীয় দর্পণ বা লেন্স ব্যবহার করে আলোক রশ্মি কেন্দ্রীভূত করে আগুন জ্বালানোর কৌশল নির্ণয় জানতেন কে, এরকম প্রশ্ন হবে। আর গাণিতিক সমস্যা তো আমি বললাম, গাণিতিক সমস্যা আসলে তোমাকে সেরকম কোনো গাণিতিক সমস্যা বেশি দিবে না। মেইনলি হইতেছে পরিমাপের ত্রুটি থেকে গাণিতিক সমস্যাটা আসবে। সারসংক্ষেপ, দ্যাট মিনস অধ্যায় শেষে যে সারসংক্ষেপ, এখান থেকে পড়তে হবে। ইসাক স্যার, তপন স্যারের অনুশীলনী, এটা তো লাগবেই। দ্যাটস ইট। তফাজ্জল স্যারের অনুশীলনী থেকে ম্যাথের যেই থেকে একটা আসছে, তবে সেই ম্যাথটা আসলে খুব বেশি কঠিন আমি বলি না, টিপিক্যাল প্রশ্নের মধ্যেই পড়ে। তাহলে আমরা মোটামুটি চ্যাপ্টার 1-এর একটা অ্যানালাইসিস পাই গেছি, কোথায় কোথায় প্রবলেম হবে, কোথায় কোথায় প্রবলেম হবে এবং আমাদেরকে কিভাবে সে কী টাইপের প্রশ্ন আসবে। আচ্ছা, আমরা চলে আসি চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2-এর যে বিষয়টা হয়েছে, চ্যাপ্টার 2 মানে কি আমাদের হচ্ছে ভেক্টর, তাই না? আমরা প্রায় ফার্স্ট যেই চ্যাপ্টার দিয়ে আমাদের ফিজিক্স ইন্টারমিডিয়েট জীবন শুরু করি, সেটাই হচ্ছে আমাদের ভেক্টর। কিন্তু ভেক্টর নিয়ে যতই আগের থেকে পড়ি না কেন, ভেক্টর আমার কাছে সবসময় স্টুডেন্টের কাছে একটা প্রবলেমেটিক জায়গা মনে হয়েছে। কেন প্রবলেমেটিক জায়গা মনে হয়েছে আমি তোমার একটা বলি। সেটা হচ্ছে, দেখো এই অধ্যায়ের মোস্ট প্রবলেমেটিক টপিক জায়গাটা কি? গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এদের বৈশিষ্ট্য কি, এদের তাৎপর্য কি, এবং বিশেষ কিছু ভেক্টর। দুইটা টপিক। 1 নম্বর টপিক হইতেছে এই যে ভেক্টর অপারেটর যেটাগুলো, যাতে দ্যাট মিনস গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এর বৈশিষ্ট্য, এর তাৎপর্য এবং এদের কিছু রিলেশন আছে। এদের কিছু রিলেশন আসে, যে রিলেশন থেকে প্রশ্ন আসছে। যেরকম এই প্রশ্নটা খেয়াল করো, এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এই টপিক, এই যে 1 নম্বর টপিকের রিলেশন থেকে বলছে স্কেলার কোয়ান্টিটি মানে হচ্ছে কোনো রাশির মান আর ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্টের মধ্যে সম্পর্ক কি হবে? উত্তর হচ্ছে ইকুয়াল। তো এই জিনিসটা তুমি যদি রিলেশনটা আলাদাভাবে না জানো, এবং এই টপিকটা বলে আমাদের ইসাক স্যারের টপিকে ইসাক স্যারের ঠিক মতো দেওয়া নাই রিলেশনটা, এক্সট্রা রাইটারের বই ঘাইটে, ইন্টারনেট ঘাইটে আমরা একটা সুন্দর রিলেশন তোমাদের ক্লাসের মধ্যে পড়াই দেবো, সেই বা আমাদের মাস্টার পিডিএফেও থাকবে, সেখান থেকে তোমার এই জিনিসটা পড়তে হবে। তো বাকি টপিকগুলো তোমরা মোটামুটি সবাই জানো। ঠিক আছে, আরেকটা টপিক, সরি 2 নাম্বার আরেকটা টপিক আছে কতিপয় বিশেষ ভেক্টর। যেমন বিশেষ ভেক্টর, যে বিভিন্ন ভেক্টরের সংজ্ঞা, চিহ্নিত, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এখানে কিছু স্টুডেন্ট ভুল করে যায়, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে সমান্তরাল ভেক্টর কোনটা আবার সমদিক ভেক্টর কোনটা, সব জায়গায় কিছু কিছু কয়েকটা জায়গায় আমাদের প্রবলেমেটিক আছে। তো এই জায়গাটা আমাদের ক্লাস করতে হবে। এই দুইটা জায়গা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং প্রবলেমেটিক টপিক। ঠিক আছে, এই দুইটা টপিকই আসলে ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এরপরে আসা হচ্ছে টপিক অ্যানালাইসিসে। সেটা হচ্ছে সূচনা থেকে প্রায় 5টা প্রশ্ন আসছে, নিচের কোনটা ভেক্টর রাশি, কোনটা ভেক্টর রাশি নয়, কোনটা স্কেলার রাশি, কোনটা স্কেলার রাশি নয়, অর্থাৎ উদাহরণ। বিশেষ ভেক্টর থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, মান শূন্য নয় এমন ভেক্টরের মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, এই টপিক, এই টাইপের প্রশ্ন। এই টাইপের প্রশ্নটা বলে আমি বিশেষ ভেক্টর থেকে আসছে, এটার নাম কি? একক ভেক্টর, তাই না? একক ভেক্টর। ভেক্টর রাশির যোজন সূত্র, যোজনের উদাহরণ, বিয়োজনের উদাহরণ, লব্ধির মান, ভেক্টর যোগের সূত্র, ক্রস গুণন আর হইতেছে ডট গুণন, দুইটাই ক্রস গুণন, ডট গুণন, গ্রেডিয়েন্ট। শুধু ইসাক স্যার, তপন স্যার অনুশীলনী প্রশ্ন তো এটা আসবেই, সেটা স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি। বাট এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে নিচের কোনটা ভেক্টর
বিভাজনের উদাহরণ, বিভাজন, আর একটা হচ্ছে ভেক্টর যোজনের উদাহরণ। ঠিক আছে, দুইটাই বললাম, দুইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেরকম পাখির আকাশে উড়া, এটা ভেক্টর বিভাজন না ভেক্টর যোজনের উদাহরণ? কিংবা চলন্ত গাড়িতে বৃষ্টির পতন, এটা কি ভেক্টর যোজনের উদাহরণ না বিয়োজনের উদাহরণ? তো এই টাইপ, এই একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা গুরুত্বপূর্ণ টপিক, এটা আসলে যোগের সূত্রের মধ্যে পড়ছে বা লব্ধির মান সংক্রান্ত ম্যাথ আদার্সের মধ্যে পড়ছে। সো এই হচ্ছে তোমার ভেক্টর। কি বুঝলা? 1 নাম্বার প্রবলেমেটিক টপিক, 2 নাম্বার প্রবলেমেটিক টপিক, এরপরে ইম্পর্টেন্ট টপিক কি টাইপের প্রশ্ন আমি বুঝাই দিছি। থার্ড চ্যাপ্টার মানেই হইতেছে একটা জোস চ্যাপ্টার, কারণ এটা হচ্ছে গতিবিদ্যা। আর যদি ফিজিক্সে একটা ম্যাথ আসে এই গতিবিদ্যা থেকে আসবে, তাহলে গতিবিদ্যার মেইন কথা হইতেছে, গতিবিদ্যার মেইন গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখো এখানে একটা বইলা দিছে, এই অধ্যায়ের ম্যাথ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সূত্র একদম তোমার টানা সবার প্রথমে একদম ফার্স্টেই কি করতে হবে, সব সূত্রগুলো মুখস্থ করে ফেলাবা পরিচয় সহ। এরপরে এই অধ্যায়ের যাবতীয় যত ম্যাথ আছে সব ম্যাথ করে ফেলাবা। কোথার থেকে? মেডিট্রিক্স অথবা ডাইজেস্ট থেকে। এটা হচ্ছে ফার্স্ট কাজ তোমার, কারণ গতিবিদ্যা থেকে ম্যাথ হবেই, 100% হবে। এরপরে তুমি ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে আসো, যেমন প্রসঙ্গ কাঠামো, আপেক্ষিক গতি, ঠিক আছে, ত্বরণ, প্রকারভেদ, সংজ্ঞা, মাত্রা, একক, বৈশিষ্ট্য, গতির সমীকরণ, প্রতিপাদন, সূত্র থেকে ম্যাথ। এরপরে তোমার লেখচিত্র, প্রাস হতেছে এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এমন একটা টপিক, প্রাসের সূত্র থেকেও সরাসরি, প্রাসের বুঝো সূত্র থেকেও সরাসরি প্রশ্ন আসছে। ঠিক আছে, নিচের কোনটি প্রাসের পাল্লার সমীকরণ বা আনুভূমিক পাল্লার সমীকরণ? আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, পরন্ত বস্তুর সূত্রাবলী, এইটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সুষম বৃত্তীয় গতি একটা ম্যাথ আসছে। তো আসলে পরন্ত বস্তুর সূত্রাবলী থেকে আসলে কি আসে? এখান থেকে আসলে বেশিরভাগই ম্যাথ আসে। ঠিক আছে, যে 9.8 ms ইনভার্স 1 বেগে কোনো বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলে এটি কতক্ষণ ধরে শূন্যে ভেসে থাকবে, এরকম একটা প্রশ্ন আসে। তো মেইনলি ম্যাথগুলো আসে হইতেছে গতির সূত্র থেকে, পরন্ত বস্তুর সূত্র থেকে, প্রাসের সূত্র থেকে, আর কিছু বেসিক ম্যাথ কি, যে এত মিটার সে টু সে 60 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন এক্স ms ইনভার্স 1 সে টু সে বেগে অতিক্রম করতেছে। ঠিক আছে, একটা ব্রিজ অতিক্রম করতেছে, তাহলে ব্রিজের দৈর্ঘ্য কত, এরকম একটা প্রশ্ন বললাম বিগত বছর মেডিকেল আসছে। এগুলি আসলে বেসিক ম্যাথের মধ্যে পড়ে এবং সবগুলাই তুমি এই উন্মেষের মেডিট্রিক্স বা রেটিনার ডাইজেস্টের শেষে পাবা। ওকে, প্রবলেমেটিক টপিকের মধ্যে আসলে আমাদের সেটাই বললাম যে আসলে এটা প্রবলেমেটিক টপিক না, এটা ইম্পর্টেন্ট টপিক। একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বস্তুর উদাহরণ, পরন্ত বস্তু সূত্র, প্রাস, বোর্ড লাইন আর অনুশীলনী এমসিকিউ। তাহলে তুমি আলটিমেটলি যেটা বুঝলা ভাই, এখান থেকে কিচ্ছু না, তোমার পড়তে হবে হইতেছে ম্যাথ। ওকে, চতুর্থ অধ্যায়, মাথা নষ্ট করা একটা অধ্যায়। চতুর্থ অধ্যায় হইতেছে, সবসময় মনে রাখবা, চতুর্থ অধ্যায় কি নাম? বলবিদ্যা, তাই না? নিউটনিয়ান বলবিদ্যা। এখান থেকে প্রশ্ন আসবে এবং এখানে অনেক প্রবলেমেটিক এবং ইম্পর্টেন্ট টপিক আছে। দেখো, ফার্স্ট যেই টপিক অ্যানালাইসিসের মধ্যে এই নিউটনের সূত্র, বলের বলতে নিউটনের যে সূত্র আছে, এখানে যদি একটা প্রশ্ন দেখানো হয়েছে, কিন্তু জিনিসটাকে আমি একটু ব্যাখ্যা করি। নিউটনের সূত্র কয়টা আছে? ফার্স্ট ল, আচ্ছা সেকেন্ড ল, আচ্ছা থার্ড ল। এখন আমি যদি তোমাকে বলি এই প্রত্যেকটার যেই ডিটেলস, সেই ডিটেলসটা তোমার পড়া আছে কিনা। আমি যদি বলি বলের সংজ্ঞা কোথা থেকে পাওয়া যায়, বলের ঘাত, এটসেট্রা কোন সূত্র থেকে পাওয়া যায়, কোনটাকে জড়তার সূত্র বলে, ঠিক আছে, এটসেট্রা, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড লয়ের প্রত্যেকটার ডিটেলস তোমাকে একদম ভালোভাবে মুখস্থ করতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বলের প্রকারভেদ। আমি একটা চার্ট মাত্র 10 মিনিটে তোমার পড়াবো। তোমার ইনশাল্লাহ বলের আমাদের মেইন ক্লাসে বল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, যে কোন বলের বাহককে, পাল্লা কত, কোনটার দিয়ে কি হয়, ঠিক আছে, অর্থাৎ বলের যে ব্যবহার, ভেরি মাচ ইম্পর্টেন্ট। মৌলিক বলের নাম, কণার নাম, আপেক্ষিক সবলতা, তারপর হচ্ছে উদাহরণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উদাহরণ। আণবিক গঠনের জন্য দায়ী কোন বল? কোশ্চেন টাইপটা খেয়াল করো। এই যে আণবিক গঠনের জন্য দায়ী কোন বল, এটা কোনটা থেকে আসছে? বলের টপিকের কোষের থেকে আসছে, উদাহরণ থেকে আসছে। ঠিক আছে, সো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা টপিক। নিউটনের সূত্র যেমন ইম্পর্টেন্ট, বলের প্রকারভেদ সেম ইম্পর্টেন্ট।
এখন আসলে যেগুলি আসে সেটা হচ্ছে তীব্রতার তুলনা দিতে পারে, এগুলি তো আমরা মোটামুটি জানি। তীব্রতার তুলনা, ভরবেগ, এই ভরবেগ একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যে ভরবেগের নিত্যতার সূত্র, অস্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ এখানে মেইনলি টপিকটা হচ্ছে সংঘর্ষের উদাহরণ থেকে, নিচের কোনটা সংরক্ষণশীল অসংরক্ষণশীল উদাহরণ, মানে সংঘর্ষের উদাহরণ, এবং কোথায় কোনটা গতিশক্তি কোথায় সংরক্ষিত থাকে কোথায় থাকে না, ভরবেগ কোথায় সংরক্ষিত থাকে থাকে না, অর্থাৎ এইটার যেই পার্থক্য আছে, একটা ছক আছে, ঠিক আছে, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। নিউটনের দ্বিতীয় সূত্র। আর একটা মোস্ট প্রবলেমেটিক টপিক হইতেছে ভাই ঘাত বল আর বলের ঘাত, সংজ্ঞা এবং উদাহরণ, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। প্রচুর পরিমাণে স্টুডেন্ট এই জায়গায় কট খায়। লিফট প্রতিক্রিয়া সবাই জানো, কৌণিক বেগ সবাই জানো, রৈখিক ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক খুবই আসে। জড়তা ও জড়তার ভ্রামক, এটা একটা ট্রিপল স্টার টপিক, ট্রিপল স্টার টপিক। জড়তা ও জড়তার ভ্রামক থেকে 8টা প্রশ্ন আসছে, একক থেকে আসছে, সংজ্ঞা থেকে আসছে, বৈশিষ্ট্য থেকে আসছে, ম্যাথ থেকে আসছে। ইভেন খুবই গুরুত্বপূর্ণ, এখানে সরাসরি সমীকরণ থেকেও প্রশ্ন আসছে। ঠিক আছে, তোমাকে বলে দিল সেটা হচ্ছে এরকম একটা, বললো যে এরকম একটা আয়তকার বস্তু, তার এক পাশ দিয়ে হচ্ছে আমি একটা দণ্ড ঢুকায় ঘুরাই দিয়েছি, তাহলে তার জড়তার ভ্রামক কত, এরকম একটা প্রশ্ন করবে। টর্ক, মাকক, মাত্রা, সংজ্ঞা প্রচুর পরিমাণে আসছে। আর একটা হচ্ছে কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বলের উদাহরণ, খুবই গুরুত্বপূর্ণ। সংঘর্ষ, ঘর্ষণ আর গাণিতিক উদাহরণ। গাণিতিক উদাহরণ ঠিক সেম অ্যাজ আমি ফার্স্টে বলে দিছি, যে আমাদের অনুশীলনীর যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে যেটা হাতে করা যায় সূত্র থেকে আসছে, আর হইতেছে আমাদের সে টু সে ডাইজেস্ট বা মেরিটিক্সের শেষের ম্যাথ। যেরকম একটা প্রশ্ন দেখো, দুটি তলের মধ্যকার ঘর্ষণ এত হলে ঘর্ষণ কোণ কত, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন বললাম করতে হবে আমাদের। অ্যানাদার টপিকস হচ্ছে নিউটনের গতিসূত্রের ব্যবহার, যেটা আমি আগেই বলছি, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। নিউটনের সূত্রের সীমাবদ্ধতা, ভরবেগের নিত্যতার উদাহরণ। দ্যাটস ইট, দ্যাটস অল অ্যাবাউট চতুর্থ অধ্যায়। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। পঞ্চম অধ্যায়ে তুমি সেম গোস টু, যদি চ্যাপ্টার 5 থেকে এর আগে এরকমও বছর গেছে যে 5টা প্রশ্ন আসছে, 20টার 5টা প্রশ্ন আসছে আমাদের কাজ, শক্তি ও ক্ষমতা থেকে। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে চ্যাপ্টার 5টা গুরুত্বপূর্ণ কত। এবং এই মানে চ্যাপ্টার 5 ও চ্যাপ্টার 4-এর মতো এটা সবার আগে তোমার করতে হবে হচ্ছে ম্যাথ। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতি বছর একটা না একটা ম্যাথ তোমাকে দিবেই। ফার্স্টে হচ্ছে কাজের কথায় আসি, সবাই জানো কাজের সংজ্ঞা, কাজের বৈশিষ্ট্য, সূত্র, ম্যাথ, বিভিন্ন প্রকার কাজ, শূন্য, প্রধানাত্মক, ঋণাত্মক কাজ, কাজের যে শর্তগুলো আছে সেটা, এবং একক মাত্রা, যেমন ইলেকট্রন ভোল্ট কি, এটা কিসের একক, অবশ্যই ইলেকট্রন ভোল্ট একটা কাজ বা শক্তির একক। কয়েকটি বিশেষ ক্ষেত্রে কাজ, যেটা আমি তোমাকে একটু আগে বললাম, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য কাজের শর্ত, ধ্রুব বল কর্তৃক কৃত কাজ, বল স্মরণ কাজ, এটসেট্রা এটসেট্রা, এবং অভিকর্ষীয় বল কর্তৃক কৃত কাজের উদাহরণ। শক্তিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এই একটা গুরুত্বপূর্ণ টপিক, এই আর একটা গুরুত্বপূর্ণ টপিক। শক্তিটা আসলে কি, বিভিন্ন শক্তির নাম, কখন কোন শক্তি রূপান্তরিত হয় কিসে। যেরকম আমি যদি তোমাকে একটা বলি, সেটা হইতেছে যে যখন ঝর্ণার সময় যে পানি নিচের দিকে পতিত হইতেছে, ঠিক আছে, এখন এই ক্ষেত্রে কোন শক্তি কিসে রূপান্তরিত হইতেছে, এই টাইপের প্রশ্ন। কিংবা আমি যদি বলি একটা ডায়নামো, একটা কি বলি, ডায়নামো বলি, তো ডায়নামোতে আসলে কি শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে, এই টাইপের প্রশ্ন হয়। একক সংজ্ঞা, মাত্রা, সূত্র, ম্যাথ আসে। শক্তির রূপান্তর, যেটা আমি কেবল বললাম, পানির কোন ধর্মকে কাজে লাগে, বিদ্যুৎ উৎপাদন করা হয়। ভাই দেখো, এটা নিয়ে অনেক প্রচুর পরিমাণে স্টুডেন্টের কট খায়। আমি তোমার একটু জিনিসটা বুঝাই বলি, যে বিদ্যুৎ উৎপাদনের জন্য কি লাগে, টারবাইন ঘোরানো লাগে, গেল টারবাইন ঘোরানো লাগে। এখন টারবাইন ঘুরাইতে গেলে কি লাগবে ভাই, টারবাইন ঘুরাইতে গেলে কি লাগবে, টারবাইন ঘুরাইতে গেলে তার গতিশক্তিকে লাগবে। তো এইখানে প্রশ্নটা আসলে তুমি যদি খেয়াল করো, স্থিতিশক্তি আর বিভব শক্তি বললাম সেম, স্থিতিশক্তি বিভব শক্তি সেম। মেডিকেলের প্রশ্ন অপশন ছিল ভুল, মেইন উত্তর হবে হচ্ছে গতিশক্তি। মেইন উত্তরটা কি হবে, গতিশক্তি। তো বর্তমানে কোচিংগুলো এখানে গতিশক্তি দিলে সঠিক উত্তর হচ্ছে গতিশক্তি। সবচেয়ে ভালো মেইন যেই উত্তরটা, সেটা হচ্ছে তাদের মধ্যে অন্তর্নিহিত যেই টোটাল শক্তিটা আছে, ঠিক আছে, যে গতিশক্তি এবং বিভব শক্তি মিলায় যে যান্ত্রিক শক্তিটা তারা পায়, যান্ত্রিক শক্তিটাই হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের মূলনীতি। দ্যাটস ইট। গতিশক্তি, স্থিতিশক্তি, এই টপিকটা আর একটা ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট সূত্র, এবং প্রচুর পরিমাণে ম্যাথ আসে, ঠিক আছে, যে এত দ্রুত অতিক্রম করতেছে, তাহলে গতিশক্তি বিভব শক্তির কত গুণ, বিভব শক্তি গতিশক্তির কত গুণ, মাটিতে পড়ার আগে বিভব শক্তি কত, গতিশক্তি কত, ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কত, এই টাইপের প্রশ্ন হয়। একক মাত্রা, সংখ্যা। ক্ষমতা থেকেও আর একটা খুবই মাথা নষ্ট ইম্পর্টেন্ট জিনিস, সব আসে, ক্ষমতার সব কিছু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ক্ষমতার ম্যাথ থেকে শুরু করে, ক্ষমতার সমীকরণ থেকে শুরু করে, ক্ষমতার সংজ্ঞা, ক্ষমতার প্রকারভেদ, তারপরে এটসেট্রা এটসেট্রা, অনেক
অনেক কিছু আছে। কর্মদক্ষতা ইম্পর্টেন্ট, বাট সংরক্ষণশীল অসংরক্ষণশীল বলের উদাহরণ, এটা আসলে বলের মধ্যে পড়ে যায়, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। নিচের কোনটা সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বলের সংজ্ঞা উদাহরণ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বিশেষ করে উদাহরণটা। স্থিতিস্থাপক স্থিতিশক্তির প্রকারভেদ আর অন্যান্য কিছু সংজ্ঞা আছে, এগুলি মোটামুটি আমাদের দাগানো লাইন পড়লেই হয়ে যায়। ওকে, এরপরে আসো, সেটা হইতেছে আমাদের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় ভাই কিচ্ছু না, ষষ্ঠ অধ্যায় তুমি জাস্ট একটু এটা দেখে নিও। মেইন যে জায়গাটা করতে হবে ষষ্ঠ অধ্যায় ক্লাস 6-এর আমার জাস্ট আমার ক্লাস করলে ষষ্ঠ অধ্যায় সব কিছু তোমার কমপ্লিট। বাট এখানে মেইন অ্যানালাইসিসটা এখানে দিয়ে দিছি, তুমি একটু দেখলেই পারবা, ঠিক আছে? এখানে দেখলেই তুমি মোটামুটি পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা নিয়ে সেরকম কোনো সমস্যা তোমার ইনশাল্লাহ হবে না। ষষ্ঠ অধ্যায় খুবই সহজ। সপ্তম অধ্যায়ে আসার আগে আমি তোমাকে একটু অষ্টম অধ্যায়টা জায়গাটা একটু দেখাই। সেটা হচ্ছে অষ্টম অধ্যায়টা পর্যাবৃত্ত গতিটা সেম ষষ্ঠ অধ্যায়ের মতো। তুমি যদি ক্লাস করো তোমার ইনশাল্লাহ একদম 100 কমপ্লিট হয়ে যাবে। ওকে, এখন আসো, জাস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক আছে। আচ্ছা, আমরা যদি একটু ইসের দিকে আসি, সপ্তম অধ্যায়টা আসলে স্টুডেন্ট অনেক প্যারা খায়। সপ্তম অধ্যায় যে চ্যাপ্টারটা স্টুডেন্ট অনেক প্যারা খায়, কিন্তু প্যারা খাওয়ার বিষয় না। কোথায় কোথায় প্যারা খায় আমি তোমাকে বলে দিতেছি। আন্তঃনবিক বল, পদার্থের স্থিতিস্থাপকতা, তুমি জানো স্থিতিস্থাপক সম্পর্কিত রাশিমালা, এই টাইপের একটা গুরুত্বপূর্ণ টপিক। পীড়ন, হুকের সূত্র, বিকৃতি, স্থিতিস্থাপক গুণাঙ্ক, সবচেয়ে গুণাঙ্ক হচ্ছে ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্কের উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। সংজ্ঞা, সূত্র, ইয়ংয়ের গুণাঙ্কের মান, এবং এই যে যাবতীয় যত সংনম্যতা থেকে শুরু করে, এই যে পদার্থের পয়জনের অনুপাত থেকে শুরু করে, সান্দ্রতার গুণাঙ্ক থেকে শুরু করে, সান্দ্রতা তো আলাদা, এই পর্যন্ত, ঠিক আছে? এই যে এই পর্যন্তটা, এই টপিক থেকে এই পর্যন্তটা, এই জায়গাটায় আসলে কিচ্ছু না। এখানে কিছু নির্দিষ্ট মান নিয়ে মানের খেলাটা মুখস্থ করতে হয়। সান্দ্রতা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সান্দ্রতার গুণাঙ্ক, সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, আমাদের দুইটা জায়গায় খুব কনফিউশন। একটা হচ্ছে পৃষ্ঠটানের উপর প্রভাব, পৃষ্ঠটানের উপর বিভিন্ন জিনিসের প্রভাব ভার্সেস সান্দ্রতার উপর বিভিন্ন জিনিসের প্রভাব, ঠিক আছে? কখন চাপ কাজ করে না, তাপমাত্রা বাড়ালে কোনটা বাড়ে কমে, এটা খুবই 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 প্রবলেমেটিক টপিক। এর জন্যই তোমার এটা ক্লাস করতে হবে। 2 মিনিটে আমি তোমার এটা সম্পূর্ণ এমনভাবে পড়াই দেবো ইনশাআল্লাহ, তোমার জীবনে ভোলা লাগবে না। স্টোকসের সূত্র, তরলে পৃষ্ঠের উপর প্রভাবকারী বিষয় বললাম, প্রায় 5টা প্রশ্ন আসছে এখান থেকে, তুমি চিন্তা করো। স্পর্শকোণ যে বিষয়ের উপর নির্ভর করে, পৃষ্ঠটানের ব্যবহার, এটা তো আলাদা। স্পর্শকোণ আবার আর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে? তোমাকে এখান থেকে প্রশ্ন করবে হতেছে ফার্স্টে উদাহরণ দিয়ে। উদাহরণ মানে কি, কখন স্পর্শকোণ কোনটার কি, যেমন কাচের সাথে পানির কি, কাচের সাথে বিশুদ্ধ পানির কি, কাচের সাথে রূপার কি, এটসেট্রা এটসেট্রা। 2 নম্বর, তোমার স্পর্শকোণ কখন সূক্ষ্ম হবে, কখন কঠিন হবে, কখন তরলের আরোহণ হবে, কখন তরলের অবরোহণ হবে, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন করবে হচ্ছে স্পর্শকোণ থেকে। স্পর্শকোণের যে বিষয় উপর নির্ভর করে। পৃষ্ঠটানের ব্যবহার তো আমি আগেই বলছি যে পৃষ্ঠটান আর সান্দ্রতা, এটা দুইটা পুরো সুপার স্টার টপিক। এটা একদম স্পষ্টভাবে ক্লিয়ার থাকতে হবে আমাদের, একদম মাথা নষ্ট কনসেপ্ট থাকতে হবে, ঠিক আছে? বাকিগুলা মোটামুটি তুমি জাস্ট একটু দাগানো লাইন পড়লেই হয়ে যাবে। দেখো, এই অধ্যায় বললাম বেশি কঠিন না, ধারা রেখো প্রবাহ। মোটামুটি সমস্যা হইতেছে এই জায়গাটায়, কারণ এইখানে আমরা গুছায় পড়ি না। এটার জন্য তোমার ক্লাস লাগবে, জিনিসটা যেন গুছানো লাগে, ঠিক আছে? এইখানে অনেক অগোছালো মনে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে চ্যাপ্টার 9 হইতেছে আমাদের তরঙ্গ, তাই না? ওয়েভ। তো ওয়েভ থেকে সাধারণত একটা প্রশ্ন হয়, আবার কখনো হয় না। এখানে মেইন জায়গাটা কোথায় আমি তোমাকে একটু বুঝায় বলি। সেটা হতেছে, দেখো, ফার্স্টে তোমার এই জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে শব্দের উপরিপাতন নীতি, তীব্রতার গাণিতিক রাশিমালা, কয়েকটি শব্দের তীব্রতার লেভেল, এইটা বললাম এই তীব্রতার মধ্যে পড়ে, বুঝছো? তীব্রতার যেই টপিক, 3 টাইপের প্রশ্ন হয়, সেই 3 টাইপের, একটা হচ্ছে রাশিমালা ম্যাথমেটিক্স পার্ট, উপরিপাতন নীতি, আর একটা হচ্ছে কয়েকটি শব্দের তীব্রতা লেভেল। আমরা শব্দের তীব্রতা লেভেলে একটা ছক আছে, এই ছকটা আমরা ক্লাসে মুখস্থ করাই দিব। এইটা একটা টপিক, এটা একটা প্রবলেমেটিক টপিক। আর একটা প্রবলেমেটিক টপিক হচ্ছে এই দুইটা টপিক। একটা হচ্ছে সঙ্গীতে বহুল প্রচলিত শব্দসমূহ, যেমন টনিক আছে, তারপরে হইতেছে তোমার স্বরগ্রাম আছে, ঠিক আছে? তারপরে যে 5:2 কোনটা, 5:4 কোনটা, 6:5 কোনটা, এই যে ছকটা, এটাও আমরা খালি দাগাই দিব না, এটাও আমরা ক্লাসে মুখস্থ করাই দিব। টানা তারের আর কম্পন নিয়ে অনেক সমস্যা হয়, সূত্রাবলী অনেক সমস্যা, একটা প্রশ্ন আসছে, এটা আসলে স্টুডেন্ট বুঝে না। তো এখানে আসলে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? এটা কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, আমরা কনসেপ্ট ক্লিয়ার রেখে পড়াই দেবো ইনশাল্লাহ।
এরপরে আছে হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য, যেগুলি নর্মাল টপিক। তরঙ্গের সুপরিপাতন নীতি, কোনটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, কোনটা অনুপ্রস্থ তরঙ্গ, এটা খুবই 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 কমন একটা প্রশ্ন, ঠিক আছে, যে অনুদৈর্ঘ্য তরঙ্গ ভার্সেস তোমার হইতেছে অনুপ্রস্থ তরঙ্গ কে, হ্যাঁ, এবং এদের বৈশিষ্ট্যটা আসলে কি, শব্দের বেগ কখন বৃদ্ধি পায়, তরঙ্গের প্রকারভেদ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, তরঙ্গের সংক্রান্ত কয়েকটি ভৌত রাশির সংজ্ঞা, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। এইখান থেকে একটা না একটা ম্যাথ তোমাকে দিবে, এটা গ্যারান্টি। অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা এবং ল্যামডা এফ ইজ ইকুয়াল টু 1/t, এই টাইপের এই প্রশ্ন থেকে তোমার একটা না একটা প্রশ্ন আসবেই বলা যায়। অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য, মুক্ত কম্পন ও পরবশ কম্পন, এবং আমাদের যে বিট, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বিট থেকেও বললাম কিছু টাইপের জটিল ম্যাথ আসে, ঠিক আছে, এটা আসলে জটিল না, এটা জিনিসটা আসলে আমাদেরকে একটু ট্রিকি দিয়ে ওয়েতে মুখস্থ করতে হয়, ঠিক আছে, যে তুমি একটা জায়গায় মোম লাগাইলা, তখন দেখা গেছে বিট সংখ্যা বাড়লো বা বিট সংখ্যা কমলো, তাহলে আসলে বিটের পরিমাণটা কত ছিল বা কম্পাঙ্ক কি আগের তুলনায় কত হবে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে কম্পাঙ্কের সংখ্যা দেখা গেছে 5, এখন তুমি একটা মোম লাগাইলা, ওই যে টাইপের প্রশ্নটা, সেটা আসে হইতেছে এই বিট থেকে। আর তরঙ্গের তীব্রতার কথা তো আগেই বলছি, বিভিন্ন বিষয়ের উপর তীব্রতা নির্ভর করে, এখান থেকে 3টা প্রশ্ন আসে, মানে তীব্রতার টপিকটাই ভাই তীব্রতার টপিকটাই এমন যে এটা আসলে মানে স্টার দিয়ে ফেলানো যাবে না, সুপার স্টার ইম্পর্টেন্ট, তীব্রতা জিনিসটা এরপর। লাস্ট যেই চ্যাপ্টারটা আছে তার আগে একটা জিনিস বলে নেই, এখানে ইম্পর্টেন্ট টপিক দিয়ে আছে, তুমি দেখলেই বুঝতে পারতেছো। তরঙ্গের বৈশিষ্ট্য থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। 8 তরঙ্গ লম্বী তরঙ্গের বৈশিষ্ট্য উদাহরণ, অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য, তীব্রতা নির্ভরতা, স্থির তরঙ্গের বৈশিষ্ট্য, তীব্রতা লেভেলের ছক, বিটের বৈশিষ্ট্য, বিটের প্রয়োগ, সঙ্গীতের শব্দগুলোর সংজ্ঞা, সারণী 9:1, ইসাক স্যারের সারণী 9:1, বিট উৎপত্তির শর্ত, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এগুলি বললাম একদম বেসিক জিনিস, যে এই জিনিসগুলো তোমার প্রতিবার সাধারণত প্রশ্ন আসে এই টপিকগুলোর থেকে, যে কোনো একটা, যেটা আমি অর্গানিক কেমিস্ট্রি বলে দেখাইছিলাম, যে জিনিস বড় কিন্তু প্রতিবার প্রশ্ন আসে হাতে গোনা কিছু টপিক থেকে। চ্যাপ্টার 10 আমাদের আদর্শ গ্যাসের যেই গ্যাসের গতিতত্ত্বের বিষয়টা, এটা খুব ইজি, বাট মেইন সমস্যাটা হইতেছে, এর প্রবলেমটা হয় কোথা থেকে আমি তোমাদের বলি। সম্পর্কটা হইতেছে একটা প্রবলেমেটিক টপিক কোনটা, একটা প্রবলেমেটিক সম্পর্ক হচ্ছে এই যে এইখান থেকে, যে শক্তির সমবিভাজন নীতি, সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্পচাপ, তাপমাত্রা বাষ্পচাপের মধ্যে পার্থক্য, এই যে এই পর্যন্ত অসম্পৃক্ত বাষ্পের বৈশিষ্ট্য, ঠিক আছে। শিশিরাঙ্ক খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক। আর একটা টপিক হইতেছে এই যে এই লাস্টের দিকে, যে শুষ্ক ও আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস নির্ণয়, আর গ্লেসিয়ারের ধ্রুবক খুবই গুরুত্বপূর্ণ। বাকিগুলো অ্যাজ ইউজুয়াল, তুমি দেখলে বুঝতেছো। সার্বজনীন গ্যাস ধ্রুবক অবশ্যই গুরুত্বপূর্ণ, সবগুলোর সংজ্ঞা, আর্দ্রতামাপিক সম্পর্কিত কিছু ঘটনা আছে। আর এই যে ছক বলে দিছে এখানে, যে তাপমাত্রা ও বাষ্পচাপের মধ্যে পার্থক্য, এটা আমি মুখস্থ করাই দিব, এটা নিয়ে তুমি টেনশন করো না, 3 স্টার টপিক। বাকিগুলো নর্মাল, তুমি যেগুলি পড়ে আসছো, টপিক অ্যানালাইসিস, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গ্যাসের সমীকরণ, গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য, গ্যাসের গতিতত্ত্বের প্রয়োগ, এটসেট্রা, এগুলি নর্মাল। তাহলে আলটিমেটলি তোমাকে আমি জিনিসটা বলে দিই, এই হতেছে তোমার আলটিমেট সাজেশন। এই যে পৃষ্ঠা 10টা পৃষ্ঠা করছে এখানে, এটা হচ্ছে তোমার আলটিমেট সাজেশন। আলটিমেট সাজেশন মানে কি, যে তুমি ফিজিক্সে এই সাজেশনটাও যদি কেউ ফলো করে এবং আমি যেভাবে বলে দিলাম সে যদি সেভাবে আগায়, সে ফিজিক্সে 15তে 15 অনায়াসে তুলতে পারবে, জাস্ট চোখ কান নাক মুখ খোলা রাখতে হবে। দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ কালকে আমরা সেকেন্ড পেপার নিয়ে বসবো, এবং সেকেন্ড পেপার নিয়ে বেশ কিছু কথা আছে, একটু সময় নিয়েই বসবো। টাটা।